এভরিওয়ান, আমি সহেলি। নিরয় সহেলি ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো মাঝখানে কিন্তু অনেক দিন কোনো কিছু পোস্ট করা হয়নি, তো আবার ফিরে এসেছি। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের বাড়ি যাওয়ার দিন ছিল সেদিন, আর আমাদের সেদিন অনেক ভোরে উঠতে হয়েছিল। পুরুলিয়া যাওয়ার ভ্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কত সকাল সকাল উঠতে হয়, মানে কত ভোরে উঠতে হয়। দেখুন কটা বাজছে, 3:44 বাজছে। তো আমরা রীতিমতো বেরিয়ে গেছি। আমার শুধু কাজ রেডি হওয়া আর বেরিয়ে যাওয়া, বাকি সব কাজই নিরয়কে দেখতে হয়। মানে এই যে চাবি দেওয়া, সব ঠিকঠাক চাবি দেওয়া হয়েছে কিনা, সব নিয়েছে কিনা, সমস্তটাই ওকে দেখতে হয়। তো দেখুন চারিদিকটা পুরো শুনশান, কেউ তো এই সময় উঠবে না। 3:30 পৌনে 4 বাজছে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা এই সময় করেই কিন্তু বেরোই, আর প্রত্যেকবার বাড়ি যাই বা যে কোনো সময় সকালবেলা বেরোতে গেলে কিন্তু আমাদেরকে এত ভোর ভোরই উঠতে হয়। আমার বাইরে বেরোনো বলতে ওই তো উইকেন্ডে যে ছুটিটা পাই সেই ছুটিতে বাইরে বেরোই, আর এই বাড়ি যাওয়ার, নয়তো আমি তো সেই রুমেই বন্দি থাকি প্রায় বলতে পারেন। তো এখন বাজছে 3:45। আমরা বেরিয়ে গেছি ফ্ল্যাট থেকে, কমপ্লেক্সের মধ্যেই আছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে পুরো একদম গঙ্গার পাড় থেকেই। আর আমাদের টোটো তো বলা ছিল, জানি না আসতে পারবে কি না। তো যা টোটো পাবো মোটামুটি উঠে পড়বো। ভয় লাগছে যে টোটো আদৌ পাবো তো। আমাদের তো মানে পরপর অনেকগুলোই ট্রেন আছে, লোকাল তো অনেক আছে, যেটা পাবো সেটাই উঠে পড়বো। দেখা যাক, চলুন দেখি। আমরা বেরিয়ে চলে এসেছি আর টোটোর জন্য ওয়েট করছি। টোটো তো আমাদের বলাই থাকে, তো জানি না কখন আসবে। বললো তো যে একটু পরে চলে আসবে, তো দেখা যাক। আমাদের কটার সময় ট্রেন আছে গো? 4:10, তাই তো? 4:10-এর সময় আমাদের ট্রেন আছে। আশা করছি পৌঁছে যাব রাইট টাইমের আগেই। দেখা যাক। তারপর ওখান থেকে তো আবার হাওড়া থেকে আবার সাঁতরাগাছি থেকে এক্সপ্রেস ধরবো, যেমনটা পুরুলিয়াতে করেছিলাম আর কি। পুরুলিয়া যাওয়ার সময় বলেছিলাম না আমাদের টোটো বলা ছিল, কিন্তু ঠিক টাইমে আসতে পারছিল না, তাই আমরা সামনে যা টোটো পেয়েছিলাম সেইটাই উঠে পড়েছিলাম। আর মোটামুটি প্যাসেঞ্জার ছিল, সেজন্য কোনো অসুবিধা হচ্ছিল না। নয়তো একটু ভয় ভয় লাগে যে দুজন মাত্র ছিলাম। তো যাই হোক, মোটামুটি আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আর স্টেশনটা একদম ফাঁকাই বলতে পারেন। সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিলাম, কারণ আমাদের টিকিট কাটা ছিল না বলতে একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে এই সময়তে রিজার্ভেশন একদম পাওয়া যাচ্ছিল না। মানে আমরা বাড়ি যাওয়ার দিন তাও অন্যবার পেয়ে যেতাম, এবারে কিছুতেই পেলাম না, ফিরে আসার সময়টাতে পেতাম না। যাই হোক, দেখুন আমাদের ট্রেন চলেও এলো। আর ট্রেন কিন্তু মোটামুটি ভিড় ছিল, একটু ফাঁকা ছিল, অন্যবার তো আরও ভিড় থাকে। এই যে দেখুন অবস্থা। এটা আমরা ঠিক হাওড়া নেমে যাওয়ার আগের মুহূর্ত। তো এখানে তো হাওড়াতে কত পরিমাণ ভিড় থাকে সেটা তো আর বলে বোঝাতে হবে না, এটা আগেও দেখিয়েছি। বা যারা হাওড়াতে অনেক রাত্রে বা ভোরবেলার দিকে ট্রেন ধরেন তারা অবশ্যই জানেন এটা। তো আমি তো এত ভোরবেলাতে কখনোই হাওড়াতে আসতাম না, সেজন্য আমি কখনো এটা জানতাম না। এই কয়েকবার আমি বাড়ি যাতায়াত করেই বুঝে গেছি যে কী পরিমাণ ভিড় থাকে। অন্যবার লোকালগুলো দাঁড়িয়ে থাকে যখন আসি, সেই জন্য উঠে পড়তাম, কিন্তু এবারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ কোন প্ল্যাটফর্মে দেবে সেটা ঠিক হয়নি। তো আমতা লোকাল দেওয়ার সাথে সাথে আমরা উঠে পড়েছিলাম। তো পুরো ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছেন। তো আমরা উঠে চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ। আর আমার খুব বাজে অভ্যাস যে কোথাও গেলে, মানে ট্রেন বলুন, বাস বলুন বা গাড়িতে বলুন, সব জায়গাতে আমার কানে হেডফোন থাকে এবং গান বা গল্প শুনতে থাকি। তো আমি সেটাই করছিলাম, বা নিজেদের ছবি তুলছিলাম। তারপর যখন 6:30 বেজে গিয়েছিল তখন আমাদের হুঁশ ফিরেছিল যে এখনও তো ট্রেনটা ছাড়লো না। তো হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম আমরা আপডেটটা যে 6:25-এ খড়গপুর লোকাল ছিল, সেটাতে চলে গেলেই ভালো হতো। আমার না সব সময় সব জায়গায় ভিডিও করার কথা মনে থাকে না, তো মাঝে মাঝে নিরয় দেখি এইভাবে ভিডিও অন করে নেয়। যাই হোক, আমরা মোটামুটি কারেক্ট টাইমের আগেই চলে এসেছিলাম সাঁতরাগাছিতে। আমাদের 6:20-তে ট্রেন ছিল, আর আমরা মোটামুটি 6:10-15 দিকে পৌঁছে গিয়েছিলাম। এটাই ভয় লাগছিল যে আদৌ পাবো কি না।
আর যেহেতু কোনোভাবেই রিজার্ভেশনে টিকিট কাটা যায়নি, তাই বারবার টেনশন হচ্ছিল যে আদৌ সিটটা পাবো তো। যাই হোক, সিটে বসে তারপর নিরয় খাবার আনতে গিয়েছিল। অনেক খিদে পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে এলাম। আর বাকি জার্নিটা দেখালাম না, সেই তো একঘেয়েমি লাগতো। আমরা নেমে তারপর টোটো করে নিয়েছিলাম। অনেকটা রাস্তা আমাদের স্টেশন থেকে, মোটামুটি টোটোতে করলে তো অনেকটাই হয়, তো আমাদের দুবার টোটো করতে হয়েছিল। হুমগড় পর্যন্ত একবার, তারপর হুমগড় থেকে আমলাশুলি পর্যন্ত। আর এই রাস্তাটা যেতে আমার তো কী ভালো লাগে। রাস্তাটা তো খুব সুন্দর প্রথম কথা। তারপর তো আগে যেমন দেখিয়েছিলাম যে ধান হয়েছিল, এখন যেমন ধান কাটা হয়ে গেছে, আলুর সিজন চলছে, তো এই জায়গাগুলোতে তো আলু আর ধানটাই বেশি হয়। যাই হোক, আমরা আমলাশুলি পৌঁছে গেলাম। এই দিকটা তো আপনাদেরকে সবসময় রাত্রেবেলাতেই দেখিয়েছিলাম। তো আমরা আমলাশুলি মোড়েই নেমে গিয়েছিলাম, কারণ ভাইপোর আনতে আসার কথা ছিল আমাদের। আর আমরা নেমে যাওয়ার পরেই ভাইপো চলেও এসেছিল। তো আমাকে ফার্স্টে নিরয় নামিয়ে দিয়ে এসেছিল বাড়িতে, তারপর ভাইপো আর কাকু মিলে দুজনে কিছুটা আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরে গিয়েছিল। বাড়ি ফিরে নিজের ঘরগুলো দেখে, নিজের পরিচিত জায়গাগুলো দেখে মনে হচ্ছিল উফ কি শান্তি। সত্যি, কখন সকালবেলাতে মানে ভোরবেলাতে বেরিয়েছি, আর 2 সপ্তাহ অপেক্ষা করার পর তারপর আসতে পেরেছি। তো আমি আগে ভাবতাম যে নিরয় কী করে এরকমভাবে এত ভোরবেলাতে বেরিয়ে আসে, একটু দেরি করে বেরোতে পারে না, বা হয়তো কখনো কখনো ভাবতাম যে ওর হয়তো উঠতে দেরি হয়ে যেতে পারে, কিন্তু কখনো উঠতে লেট হতো না, ওর সবসময় আগে ভাগেই রেডি হতো। আর আমি এখন সত্যি বুঝতে পারি যে বাড়ি আসার টানটা কি। তো আমার রুমটা দেখলাম কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছে মা দিদিভাইরা। আর বাইরে ছাদে আমার লেপ বালিশ সব রোদে দেওয়া আছে। এখনও মনে হয় প্রতিটা বাড়িতে এরকম ছাদগুলোতে ঢাউস জায়গা করে তারপর লেপ কম্বল যা যা আছে, বালিশ পাশবালিশ সব কিছু এরকমভাবে রোদ দেওয়া থাকে। আর এই ফুলগুলো দেখেছেন, এগুলো কিন্তু আমি আগের বারেও এসে রেখে গেছিলাম, কিন্তু সেভাবে কিছু ক্যাপচার করা হয়নি। প্রথম যখন ভ্লগিং শুরু করি তখন কিন্তু দেখেছিলেন যে মাত্র কয়েকটা টবই ছিল, তারপর এত এত টব আসে, এখনও আরও আসবে। তবে গাছের যত্নগুলো কিন্তু মা দিদিভাইরা মিলেই নিয়েছে। আমি তো কিছুই দেখতে পারি না, শুধু আমার হুজুগটাই বেশি। যাই হোক, আমি স্নান করে নিচে চলে গিয়েছিলাম। আর এখানে আমি অনেকক্ষণ উনুনের পাশে বসে থাকি, কারণ গরমটাও বেশ লাগে। বেশ এখানে ভাজাভুজিগুলোও হয়ে গেল, আর দিদিভাইরা বা মাও একটুখানি ফ্রি হলো। তবে এই ভাজাভুজি নিয়ে খাবারের কটা আইটেম ছিল জানেন? 12খানা। তো সকালবেলা এসেছিলাম, এর মধ্যে সন্ধেও হয়ে গেল। এখানে তো কিভাবে সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না, এতজন মানুষ থাকে। তারপর 2 সপ্তাহ ছাড়া ছাড়া আসি, তো একটা আলাদাই আনন্দ থাকে। আর এখানে যা ঠান্ডা পড়েছে, আমার এই চাদরে তো শীত কাটছেই না, আর পায়েও তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেটা আমি ওখানে একদমই পাইনি। মানে বাইরের তো তাও একটু হলেও ঠান্ডা ছিল, রুমের মধ্যে ঠান্ডা থাকতোই না। আর এখানে তো চারিদিকে যে রুমেই ঢুকে না কেন প্রচুর ঠান্ডা, 3 তলাতে তো আরও ঠান্ডা আমার। তো ঠান্ডা যতই হোক, নিজের বাড়িতে একটা আলাদা সুখ আছে। তো আবার সেই এবারে তাও কালকে চলে যাব না, কালকে দিনটা থাকবো, তারপরে দিন যাব। তো 2 দিন পাচ্ছি মোটামুটি, তারপর তো আবার সে একঘেয়েমি লাইফ শুরু হবে। তো চলুন বাকি সন্ধেটুকু কি করি সেটাই দেখা। আজকে দিদিভাইয়ের জন্মদিন, তো আমরা ওখান থেকে কেক নিয়ে এসেছি। মানে কালকে রাত্রেবেলাতে নিরয় ব্যাংকের কাজ সেরে তারপর কেকটা আনতে গিয়েছিল। তো দিদিভাই এখনও জানে না, তো দিদিভাইয়ের জন্য এটা সারপ্রাইজ আছে। বেলা মানেই তো নিরয় আর ভাইপো মিলে বেরিয়ে যায়, তো ওরা ফিরুক তারপর কেকটা কাটা হবে। কেকটাকে আপাতত এই রুমটাতে রেখে দিয়ে যাই, কেউ বুঝতে পারবে না। এখানেই থাক আপাতত। নিরয় বাড়িতে থাকলে এই ডাইনিংয়ে যেখানে যেখানে লাইট আছে সব জ্বালিয়ে দেবে, আর আমরা সবাই বলতে থাকি আরে এত লাইট জ্বালিয়ে কি হবে, কিন্তু ও কারোর কথা শোনে না। যেখানে যা লাইট থাকবে মোটামুটি সব জ্বালিয়ে দেবে, বলবে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। কিন্তু আমাদের তো অন্ধকারটাই ভালো লাগে, সমস্ত লাইট জ্বালিয়ে দিয়ে কি লাভ বলুন তো? এখানে একজন ওখানে একজন, সবাই তো একসাথে গল্পও সে সময় হয় না, কারণ রান্নাঘরেই বেশিরভাগ গল্পটা হয়। কতদিন পরে বাড়িতে চা খাবো,
মানে ওখানে যে এত বাজে চা খেয়ে খেয়ে মুখে স্বাদই চলে গিয়েছিল। বাড়িতে থাকলে এই চা পরিবেশনের কাজটা যে আমার ভালো লাগে সেটা তো আপনারা জানেনই। তো এখানে আমি নিরয়, ভাইপো, আমার, বাবার সবার চাগুলো নিয়ে এক এক করে দিয়ে চলে এলাম। যারা বাইরে পরিশ্রম করে তারা বোধহয় বাড়িতে এলেই অলস হয়ে যায়। এই ছেলেটাও তাই, মানে চশমা থেকে শুরু করে সোয়েটার সব কিছুই কিন্তু আমাকে বলে যাও নিয়ে এসো ওপর থেকে। এই যে চা খাওয়া হয়ে গেছে, এরপর তো বাইরে যেতেই হবে কাকু আর ভাইপো মিলে, সেজন্য সোয়েটারটা আর কি। তো বাইরে বেরিয়ে দেখলাম যে চালের রুটি করবে, সেজন্য সমস্ত কিছু মাখামাখি করছে আর কি, মানে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। তো মা দিদিভাই বললো যে এটার সাহায্যে আরেকটা জিনিস করব, কি না আমরা ফুচকা বানাবো। আগেও একবার করেছিল নাকি, কিন্তু ততটা ভালো হয়নি যখন আমি ছিলাম না। তো ভাবলাম যে এইটা দিয়ে আবার কিভাবে, মানে চালের গুঁড়ি দিয়ে আবার কিভাবে ফুচকা হয়। তো বললো দেখোই না কীরকম লাগে। তো সেজন্যই আমিও অপেক্ষা করছিলাম যে কখন এই গুঁড়িটা মাখা হয় আর কিভাবে ফুচকা হচ্ছে সেটাও দেখা হয়। আর এই দুটোকে দেখুন, আগেও তো দেখিয়েছি আপনাদেরকে যে যেখানেই গল্প আড্ডা খাওয়া দাওয়া হবে সেখানে কিন্তু এনাদের দেখতে পাবেন। তো এইদিকে বড়দি ভাই সমস্ত কিছু রেডি করে দিয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে বসে কেন থাকবো, আমি বরঞ্চ এই মশলাটা মেখে রাখি আর তেঁতুল জলটাও করে রাখি। তোমার মন খারাপ লাগে না কালকে জল দিলে? কি করব আমি, বললে মন খারাপ করে নাকি যেতে তো আমাকে হবে বলো, একরকম ভালো লাগবে কি? পাপার মন খারাপ হয়ে যাবে। ওদিকে কাকিমাকে দেখাবো ছোটদাকে পড়াশোনায় মন বসেছে। এই বাড়িতে তিনটে মানুষ সব থেকে বেশি ঝাল খায়, আমি, মা আর শানি। আমাদের তিনজন বাদ দিয়ে কিন্তু বাকি সবাই ঝাল খুব কম খায়। তাই লঙ্কাগুলো দেখেও না আমি লঙ্কাগুলো মাখার সাহস পাচ্ছিলাম না। যাই হোক, আমার এদিকের কাজ প্রায় কমপ্লিট বলতে পারেন। চলুন ওই দিকটা দেখে আসি। এই দিকে দেখুন কিভাবে ফুচকাটা বানানো হচ্ছে। প্রথমে কিন্তু লুচির মতো করে গোল গোল করে, মানে ফুচকারগুলো যেরকমভাবে সাইজের করা সেরকমভাবে করে ফার্স্টে এগুলো কিন্তু সেঁকে নিচ্ছিল এরকমভাবে তাওয়াতে। প্রথমে নাকি তেলে দিয়ে রেখেছিল, হচ্ছিল না ঠিকঠাকভাবে। তারপর ওলট পালটভাবে এইভাবে অনেকক্ষণ ধরে সেঁকে নেওয়ার পর এই তাওয়াটা নামিয়ে যখন কড়াতে দেয় তেলে, তখন কিন্তু বেশ ভালোভাবেই ফুলছিল। আপনারা নিজেরা দেখলেও কিন্তু অবাক হবেন। দেখুন এইভাবে কিন্তু ফুলে উঠছিল। আর দেখুন ভীষণ কিন্তু ক্রিস্পি ছিল, দেখেই বুঝতে পারছেন। আগেরবার যেরকম করেছিলাম সেরকমের থেকেও কিন্তু বেশ ভালোই ছিল দেখতে, আর খেতেও বেশ ভালোই ছিল। ফুচকা টুচকা খেয়ে তারপরে যে কাকু ভাইপো মিলে বেরিয়ে পড়েছিল আবার বাইরে। রনি খায়নি ফুচকা, ও এসে খেয়েছিল, কিন্তু নিরয় খেয়ে বেরিয়েছিল। তো তারপরে ফিরে চলে এসেছিল ওরা। ফিরে আসার পরেই বলেছিল যে চা করে দাও গরম গরম। বাড়ির মধ্যেই এত পরিমাণে ঠান্ডা, তারপর ওরা আবার বাইরে গিয়েছিল, তাও জঙ্গল পেরিয়ে। তাহলে ভাবুন কতটা ঠান্ডা লাগতে পারে। তো বাবা, নিরয় আর রনি তিনজনের জন্যই চা করে নিয়ে গিয়েছিলাম। আর মায়েরও চা ছিল, মাকে আগে চাটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখুন এই যে চিকেনের সব কিছু প্রিপারেশন চলছে। আজকে আমাদের রাত্রে ডিনার ছিল চালের রুটি আর হচ্ছে চিকেন কষা। চিকেন কষা ঠিক না, চিকেন ঝোলই বলতে পারেন। কষা টষার থেকে না এই বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু ওই লাল লাল ঝোলটাই বেশি প্রেফার করে, তো সেজন্য লাল লাল ঝোলই হচ্ছে। তো নিরয় আর ভাইপোকে চা দেওয়ার পর বাবাকে দিতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, বাবাকে কিন্তু প্রত্যেকবার চা দিতেই হয় যখনই বাড়িতে চা হয়, কারণ বাবা চাটা খুব পছন্দ করে। আর আমার ভিডিওগুলো দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আমার ভিডিওগ্রাফার কে ছিল, আলাদাভাবে আর বলে দিতে হবে না। যাই হোক, এখানে নিচে নেমে দেখলাম যে শানি এখানে রেডি করছে সমস্ত কেক টেকগুলো। আর আমাকে খুশি অনেকবার ওপরে ডাকতে গিয়েছিল, কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, সেজন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 9:30 পেরিয়ে গিয়েছিল। তো এই বছরের আমাদের লাস্ট জন্মদিন এটাই, বড়দি ভাইয়ের জন্মদিন। কিন্তু আমাদের আফসোস থেকে গেল যে বাকিদের জন্মদিনগুলো পালন করা হলো না। ওইদিকে নিয়ে এসো। বাকিদেরকে ডাকো। তোর বাবার মতো দান করবো আমি, তোর
তোমার বাবার মতো করবো আমি, তো আমি কেক কেটে দেবো। হ্যাঁ, কাটবে না তো কি। আমি বলছি বলে যারা জন্ম দিল তারা জন্মদিন করবে না, তারা জন্মদিন করবে। কত বুদ্ধি গো, এসব দিতে কোন এক্সপার্ট অ্যালুমিনিয়াম কনভার্ট করে যাবে। না না কিছু বলবে না, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, বেশি ইয়ে করো না। ওটা তুমি দাও, কেটে দাও। যাও যাও যাও, দাঁড়াও, খুশি খুশি শানি ওখানটাতে যাও, সাইডে যাও, দিদি ভাইয়ের সাইডে যাও, যাও খুশি, যাও ওখানটাতে। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। যাও, হয়ে গেছে। সানি, সানি, হ্যাঁ সানি, পড়ে যাবে। হ্যাঁ গো, যাও, দাও, একবার একবার কমারি করে খাও না, অনেকবার একবার খাও। আমাকে একবার চাপ দিকে ঘোরাও, আমি কোন দিকে যাচ্ছি, আমি এখন মেন। কাকিমানি বাবার বডিগার্ড কেক কাটা, কেক খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমরা বসেছিলাম ডিনার করতে। গরম গরম চালের রুটি আর লাল লাল মুরগির ঝোল। তো আমি তো চালের রুটি আর মুরগির ঝোলই খেয়েছিলাম, কিন্তু নিরই ভাইপোরা সবাই ভাত খেয়েছিল, গরম গরম ভাত আর ওই চিকেন। তো অনেক দিন পর আমি কিন্তু চালের রুটি খেলাম। আমি এমনিতে রুটি অতটা পছন্দ করি না, কিন্তু তাও রাত্রেবেলা রুটিই খাই। কিন্তু এই চালের রুটিটা আমার এত ভালো লাগে, আর অনেক বছর পর আমি খেলাম। বাড়িতে খেতাম অনেক আগে, জেঠিমা বানাতো। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শেয়ার করার চেষ্টা করলাম, কিন্তু সকালের একটা ঘটনা আপনাদের সবার সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আগের দিন পিঠে বানিয়ে রেখেছিল, সেটাও কিন্তু দুর্দান্ত লেগেছিল। দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো কালকে রাত্রেবেলাতে আমি ওখানে ছিলাম, আজকে পুরো একটা দিন পেরিয়ে গেল। তো চেষ্টা করেছিলাম যে পুরোটা কভার করার, কিন্তু পুরোটা হয়তো পারিনি। অনেক সময় থাকে যে কিছু নিজেদের মুহূর্ত থাকে পুরো ফ্যামিলির সাথে, সেটা হয়তো সেই মুহূর্তে মনেও থাকে না, আর মনে পড়লেও হয়তো মনে হয় যে না ঠিক আছে, এটা শেয়ার করার দরকার নেই, এটা নিজেদের মতো করে। আসলে অনেক দিন পর আমরা আবার একসাথে থাকি, অনেক গল্প হয়, আড্ডা হয়, তো সেগুলো সত্যি বলছি আর সেই সময় সত্যি আর মনে পড়েও না, আর ইচ্ছেও করে না। তো সেই করে না আমার সারাটা দিন কেটে যায়, অথচ ভিডিওতে হয়তো খুব অল্প দেখাতে পারি। তো লাস্ট মোমেন্টে এটাই আমি বলার জন্য রেকর্ডটা করছি যে আজকে আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ কালকে আমার এক্সাম আছে টেটের। তো একটা সময় মানে দুদিন আগে পর্যন্ত ভেবেছিলাম, আজকেও পর্যন্ত ভেবেছিলাম যে এক্সামটা আমি দেবো না, কারণ পুজোর পর থেকে সত্যি বলছি পড়াশোনা হয়নি। আমার সত্যি মেন ফোকাসটা ছিল ইউটিউবে, সেভাবে ইউটিউবে আমি কিছু করতে এখনও পারিনি। কিন্তু যেহেতু কবিতার চ্যানেলটা বেশ মানে গল্পের চ্যানেলটা একটু মোটামুটি ভালো চলছিল, সেহেতু ভেবেছিলাম যে ওটা নিয়েই থাকবো। প্লাস তো আমি ভ্লগগুলোও দিচ্ছিলাম, তো সেজন্য আর পড়া হচ্ছিল না। আর নিরো সবসময় আমাকে ইউটিউবের প্রতি সাপোর্টটা বেশি করেছে। যেহেতু এখন এক্সাম হলেও সেরকমভাবে রিক্রুটমেন্টও হচ্ছে না, আর সেভাবে কিছু এক্সাম হচ্ছেও না, আর এত সহজে পেয়ে যাব সেরকমটাও ভাবি না। আর কিছু মানুষ আমাদের প্রত্যেকের জীবনে হয়তো থাকে, এটা আপনারা হয়তো রিলেট করতে পারবেন,
যে তারা দেখেই না যে কীরকম পরিস্থিতিতে আপনি আছেন। মানে যেমন আমার ক্ষেত্রে বলি যে আমার যেমন নতুন বিয়ে হয়েছে, তারপর আমার তো এই বাড়িতে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমাকে এই বাড়িতে কিচ্ছু কাজ করতে হতো না। তো স্বাভাবিকভাবে আমি পড়তে পারতাম, কিন্তু যেহেতু আমি দুটো চ্যানেল একসাথে চালাচ্ছিলাম এবং সেগুলোর প্রচুর টাইম লাগে, একটা গল্প এডিট করতে টাইম লাগে, যেহেতু ওটাতে ভয়েস ওভার দিতে হয়, প্লাস হচ্ছে আমার ভ্লগে ভয়েস ওভার দিতে হয়, সেগুলোকে পরপর সাজাতে হয়, তো অনেকটা সময় লাগে। মানে এক একটা ভিডিও বানাতে আমার 3-4 ঘন্টা টাইম লাগে। তারপর 3-4 ঘন্টা আরও বেশি মানে লাগে এটার কারণে যে একটানা আমি করতে পারি না, ব্রেক নিতে হয় আমাকে মাঝে মাঝে। একটানা বসে থাকতে তো ইচ্ছেও করবে না 3-4 ঘন্টা। তো এই করে মোটামুটি আমার সারাটা দিন কেটে যায়। আর ওখানে যাওয়ার পরে দুবেলা রান্না থাকে, তারপর এডিটিং থাকে, এরকম করে আমার পুরোটা দিনই কেটে যায়। আপনারা এই কয়েকটা দিনে বুঝেই গেছেন। তো সেই কারণের জন্য না আমার পড়া কিছু হয়নি পুজোর পরে। পুজোর আগে মানে যেদিন থেকে আমি ফর্ম ফিল আপ করে এসেছিলাম তারপরে কিছুদিন পড়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলামও, মানে একটুখানি তুলে ধরেছিলাম। কিছুটা পড়েছিলাম, আগের পড়াগুলোই রিভিশন দিচ্ছিলাম। তো নতুন করে কিচ্ছু পড়া হয়নি, আর পুজোর পর তো আমার কিছু পড়া হয়নি। তো সে কারণে নিরয় বলেছিল যে যখন প্রিপারেশন নেই তখন দেওয়ার দরকার নেই, কারণ অনেকেরই এক্সপেকটেশনটা বেড়ে যাবে যে হয়তো পাশ করে যাবে বা সবাই হয়তো জিজ্ঞেস করবে। আর এরকম মানুষ থাকেও যারা সত্যিকারের ভালো চায় যে হ্যাঁ হয়ে যাক, পাশ করে যাক, একটা চাকরি হোক। আর কিছু মানুষ থাকে আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে থাকে, যে ইচ্ছে করে তারা বলবে যে মানে ওরা হয়তো এটা ভাববেই না যে না মেয়েটা ভালো আছে, মেয়েটা সুখী আছে, এটা ভাববে না যে ঠিক আছে ওর চাকরি না করলেও চলে যাবে, বা ঠিক আছে এবছর পাচ্ছে না পরের বছর হয়তো ট্রাই করবে। এটা ওদের কাছে ম্যাটার করে না। ওদের কাছে এটা ম্যাটার করে ও বাবা হলো না, এবারও পাশ করতে পারলে না, অমুক পাশ করেছে তমুক পাশ করেছে। তো এইটা তো আমাকে কখনো ভাবায়নি। আমার ক্লাসমেটরা অনেকেই নার্সিং পড়েছে, চাকরি করছে, ভালো চাকরি করছে, আমার থেকে ছোটও অনেকে চাকরি করছে, অনেকে অনেক জায়গাতে চাকরি করছে, কিন্তু আমার সত্যি বলছি আমার কাউকে নিয়ে কখনো কিছু মানে কোনো খারাপ লাগাও ছিল না, হিংসেও ছিল না। যে যার নিজের পড়েছে পেয়েছে। আমার পড়তে ভালো লাগে না সেভাবে, আমি অতটাও গুরুত্ব দিই না, তো সেজন্য আমি হয়তো কখনো পাস করতে পারি না, বা আমিও প্রচুর নার্ভাস থাকি এক্সামের সময়, সেজন্য জানা জিনিসও আমি ভুল করে আসি। তো এত কিছু মানে এক্সপ্লেনেশন তো আমি তাদেরকে দেব না, কিন্তু তারা তাও বলতে আসবে হয়তো আমার এই এক্সাম দেব জেনে, মানে আমি ভেবেছিলাম তাদের পুরো মুখটা বন্ধ করে দেবো যে আমি এক্সাম দিচ্ছি না, তো তাদের কিছু বলার ছিল না। কিন্তু আমি জানি যে কিছু মানুষ হয়তো আমার ওই বাড়িতেও হয়তো অনেকে খোঁজ খবর নেবে যে শহরে এক্সাম দিচ্ছে, কি হলো, পাশ করেছে, আমার মেয়ে তো পাশ করে গেছে, বা ও অমুক পাশ করেছে। তো আমি জানি না ওখানে সবাই কিভাবে রিপ্লাই দেবে, কিন্তু আমার তো কোনো ব্যাপারই না, আমার কিছু ম্যাটার করেই না পাশ করি বা নাই করি। হয়তো আমি জাস্ট দিচ্ছি আমার একটা মানে কি বলবো, কেমন কোশ্চেন হয়, কীরকম হয়, আমি তো সেভাবে কোনো এক্সাম দিইনি, টেট ছাড়া কোনো এক্সামই আমার দিতে হয়নি, সেই টেট আর এই টেটটাই দিয়েছিলাম। তো সে কারণে ভাবলাম যে যেহেতু ফর্ম ফিল আপ করেছি দিয়ে আসতেই পারি, কতটা পারছি নিজে নিজে না পড়ো সেটা আমার দেখা হবে। তো আরও দিতে ইচ্ছে করছিল না, কারণ আগের বছর আমি ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু অনেক জানা জিনিস আমি ভুল করে এসেছি, তারপর কিছু জিনিস হয়তো না জানাও পড়েছিল, সেগুলো ভুল করে এসেছি। তো সেই কারণের জন্য ভাবলাম যে এবারে তো আমি কোনো প্রিপারেশন নিইনি সেভাবে, তো সেজন্যই দিতে চাইছিলাম না। কিন্তু ঠিক আছে, দেবো এক্সাম, তো সেই কারণের জন্যই হয়তো আমার ডিলে হচ্ছে এরকম ভ্লগগুলো দেওয়া। কিন্তু এই কালকের দিনটা পেরিয়ে গেলে আমি আশা করছি রেগুলার পোস্ট করতে পারবো। এরপর ভেবেছি তো যে ডেলি ভ্লগ দেব, দেখা যাক। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। তো অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন, আর নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।